আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি এর নাম গল্পের 28 নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। আমি সবার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছি। কান দিয়ে আমার গরম হাওয়া বয়ে যাচ্ছে, সারা শরীর থরথর করে কাঁপছে। ইস, ভাইয়াকে আমি চুমু খেয়েছিলাম। সি, ভাইয়া আমাকে কি ভাবছে? এই লজ্জা আমি কই রাখি? ভাইয়ের সামনে কি করে যাব আমি? সবাই কত এনজয় করছে, আমি একা লুকিয়ে বাগানে আছি। ভাইয়ার জন্য তো এখানে এসেছি। আমার তো ভাইয়ের কাছে যেতে লজ্জা করছে। কিভাবে যাব তার সামনে? এক হাত দিয়ে আরেক হাতে মুছড়াতে মুছড়াতে ভাবছিলাম, তখন হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি চমকে পেছনে ফিরে তাকাই, কিন্তু কেউ নেই। কিন্তু আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। একবার আমি ভয় পেয়ে গেলাম। এভাবে বাসার বাইরে আসা ঠিক হয়নি আমার। এদিকে কেউ নেই। আমি বাসায় আসার সিদ্ধান্ত নিলাম। আমি এক পা এগিয়ে যেতে খচ করে শব্দ হলো। আমি ভয়ে কেঁপে উঠলাম। দ্রুত পাশ ফিরে তাকাতে কেউ আমার মাথায় আঘাত করলো। আঘাত পেয়ে আমি স্তব্ধিত হয়ে গেলাম। ব্যথায় চিৎকার করে উঠলাম। এক হাতে মাথা চেপে ধরে মাথায় হাত দিয়ে ভেজা অনুভব করলাম। ঝাপসা চোখে হাত চোখের সামনে এনে ধরতে লাল টকটকে রক্ত ভাসল। আমি থমকে গেলাম। ব্যথায় চোখ খুলে রাখতে পারছি না। ওইভাবে ওইখানে পড়ে গেলাম। তীব্র ব্যথা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এত কষ্ট আমার কখনো হয়নি, কখনো না। মনে হচ্ছে এই কষ্টে আমি আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করব। পৃথিবীতে সময় কি তাহলে আমার শেষ? হঠাৎ চোখের সামনে বাবা মার মুখটা ভেসে উঠল। তাদের ভালোবাসার কথা। কত ভালোবাসে আমাকে। বকে, কিন্তু ভালোবাসা খুবই। আমি মরে গেলে খুব কষ্ট পাবে তারা, খুব কাঁদবে আমার জন্য। আদনান ভাই, সেও কি কষ্ট পাবে? পাবে। কালকে ভাইয়া আমাকে ভালোবাসি বলল, আর আজ আমার এই অবস্থা। ভাইয়ার ভালোবাসা পাওয়া কি আমার কপালে ছিল না? হয়তো ছিল না। আমার সময় এই পর্যন্তই ছিল। চোখ খুলে রাখতে পারছি না, বন্ধ হয়ে গেল। চোখের কোণে পানি পড়ছে। কেউ আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু কে সে যে আমার এই অবস্থা করলো? আমি তাকাতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কষ্টে। তিথি পৈশাচিক আনন্দ নিয়ে তাকিয়ে আছে দুলার দিকে। ওর আনন্দ যেন উপচে পড়ছে। এতদিনে আদনান ওর হবে, তো খুশিতে ওর নাচতে ইচ্ছে করছে। আচমকা দুলার পাশে বসে পড়ল। ইস বেচারি, ভালোবাসা পেয়ে কি আনন্দটাই না করছিল। আর কিছুক্ষণের মাঝে তার এই অবস্থা। তোমার জন্য খারাপ লাগছে দুলা। আমি এমনটা করতে চাইনি, কিন্তু কি করব বলো? তুমি বেঁচে থাকলে আদনান কখনোই আমার হতো না। এবার তুমি নেই, এই কষ্টে পাগল হয়ে যাবে আর নিঃস্ব হয়ে যাবে। আর এই সুযোগে আমি হব ওর সব কিছু। এবার আদনানকে আমার ভালোবাসতেই হবে। দুলার দিকে তাকিয়ে আরও কিছু কথা বলতে তিথি লুকিয়ে পার্টিতে চলে এলো। পার্টিতে এসে ড্রিঙ্কসের কাছে এসে বসলো। একটা ওয়ানার হাতে নিয়ে তাদের চুমুক দিচ্ছে আর ভাবছে, আজকে তো আমাকে সেলিব্রেশন করতেই হবে। আমার পথের কাঁটা দূর করতে পেরেছি বলে কথা। আদনান এখন করছে কি? আচ্ছা, একটু পর যখন ওর প্রাণের দুলা রানীর ওই অবস্থা দেখবে, ওর কী হাল হবে? ও কী করবে? আদনান, তোকে আমি এই কষ্ট দিতাম না কখনো। এটা না পেলে তুই আমার হতি না কখনো। জানি আমি অন্যায় করছি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কিছু অপরাধ না আমার কাছে। আদনান দুলার কাজে হতভম্ব হয়ে গেছে। দুলা এমনভাবে কিস করবে ও ভাবেনি। কিন্তু মেয়েটা গেল কোথায়? সে কখন থেকে খুঁজে যাচ্ছে। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেছিল। ঝুঁকের বসে কিস করে নিজের লজ্জায় মরে যাচ্ছে। পাগলি একটা। দুলার কথা ভেবে আদনানের মুখেও হাসি ফুটে উঠেছে। বারবার দুলার স্পর্শের কথা মনে হচ্ছে। আমি যে নিজের ভালোবাসার মানুষটির কাছে থেকে এত তাড়াতাড়ি ভালোবাসা পাবো কল্পনা ভাবিনি। পার্টিতে দুলাকে খুঁজছে আদনান, কিন্তু পাচ্ছে না। বিরক্ত হয়ে যাচ্ছে। গেল কোথায়? এখানে তো নাই। ওই তো দুলার মা, আন্টি, আম্মু সবাই ওইখানে। যাই, সবাই সবার মতো এনজয় করছে। হঠাৎ কোথা থেকে তিথি এসে আমার হাতের বাহু জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম। রেগে ওর দিকে তাকালাম। তিথির সেদিকে লক্ষ্য নেই। ও আমার দিকে তাকিয়ে আছে হা করে। আমি ছামটা মেরে ওর হাত নিজের বাহু থেকে সরিয়ে দিলাম। কি হচ্ছে এসব? এমন করছিস কেন অসভ্যের মতো? তিথি আমার থেকে কিছুটা দূরে গিয়ে মুখ দেখা করে তখন আমার দিকে তাকালো। তুই আমাকে আবার অসভ্য বললি আদনান? অসভ্যের মতো কাজ করলে বলবো না? আমি ধরলে ফুসকে পড়ে তোর গায়ে। আর ওই দুলা তোকে কিস করলে কিছু হয় না, তাই না? তিথির মুখে কিসের কথা শুনে আদনান বিস্মিত হয়ে তাকালো ওর মুখের দিকে। কিরে, অবাক হচ্ছিস কেন? ভাবছিস আমি কি করে জানলাম এসব? প্রশ্ন তো চোখে তাকিয়ে আছে আদনান।
খোলামেলা জায়গায় এসব করলে তো আমাদের মতো অনেকেই দেখতে পাবে, তাই না? তিরস্কার করে বলল তিথি। সর আমার সামনে থেকে, তুই ড্রাঙ্ক। তিথি শুনল না, উল্টো আদনানের কাছে এসে আদনানকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ আদনান, আমি তোকে ভালোবাসি ওই দুলার থেকে বেশি, প্লিজ লাভ মি। স্যার আমাকে। তিথি কী করছিস? সব কিছুর একটা লিমিট আছে। না ছাড়বো না, আগে বল তুই আমাকে ভালোবাসবি। পাগলামো করিস না, বাবা মা আছে এখানে, এভাবে দেখলে কিন্তু ওনারা মাইন্ড করবে। আই ডোন্ট কেয়ার। তিথিকে বলে আদনান কিছু বোঝাতে পারলো না, তাই নিজে জোর করে ছাড়িয়ে নিয়ে আচমকা তিথির গালে ঠাস ঠাস করে চড় মারল। রাগে আদনানের চোখ মুখ লাল হয়ে গেছে, কপালে রাগ ফুলে উঠেছে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, বাসায় এত লোকের মাঝে এর থেকে আর ভালো কোনো পানিশমেন্ট তোর জন্য পেলাম না। নেক্সট টাইম আমি যেন তোকে আমার চোখের সামনে আর না দেখি। আজকে বাসায় চলে যাবে। কথাগুলো বলে আদনান ওর সামনে থেকে চলে এলো। তিথি গালে হাত দিয়ে ফুসফুস করতে করতে আদনানের যাওয়ার পানে তাকিয়ে আছে। তুই আমাকে চর মারলি, আর কি বললি? আমি যেন চলে যাই? আমি কখনোই যাব না। চলে যাবে ওই দুলা যার জন্য তুই আমাকে এত ইনসাল্ট করলি। আদনান রাগে গজগজ করতে করতে বাসার বাইরে চলে গেল। রাগে মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। তিথিকে বাসায় আনা উচিত হয় নাই, ও নিজে তো না কখনোই। কিন্তু ওই দিন অফিস থেকে আসার পথে তিথির সাথে দেখা হয়ে যায়, আর তিথি নিজেই বলে যে আদনান তোর বাসায় পার্টি হচ্ছে, আর তুই আমাকে একটুও বললি না। তিথির মুখে পার্টির কথা শুনে আদনান চমকেছিল, কারণ তিথি এসব জানলো কিভাবে। জিজ্ঞেস করে বলে, তাদের এত বড় কোম্পানি ফার্স্ট হয়েছে, সেটা কি আমরা জানবো না? আদনানের বিশ্বাস হয় ওর কথা, এতদিনের বন্ধুত্ব ওদের, তাই নিজে থেকে বাসায় আসার কথা বলতে আর মানা করে না। আর এসে এসব শুরু করেছে। আস্তে আস্তে বাগানে চলে এসেছে আদনান, তিথিকে নিয়ে ভাবছে আর রাগে ফুসফুস করছে। হাতে হাতে পায়ের নিচে কিছু পরে নরম কিছু, ও চমকে পা সরিয়ে নেয় তাড়াতাড়ি। হালকা আলোয় ও নিচের দিকে তাকিয়ে থমকে যায়, সাথে সাথে স্তব্ধ হয়ে হতভম্ব হয়ে যায়। স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এসব কি দুলা এভাবে শুয়ে আছে কেন? তাও এখানে? ভয়ে তাড়াতাড়ি নিচে বসে পড়ে। ওর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এসব কি? দুলা এভাবে শুয়ে আছো কেন? তাও এখানে? ভয়ে তাড়াতাড়ি নিচে বসে পড়ে। ওর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, অজানা ভয়ে। চলবে।